This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 স্পেশালের আরও একটা পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি লিমা বলছি। লোকসভা ভোটের ফল প্রকাশ হয়ে গেছে। কেন্দ্রে নতুন সরকার দায়িত্ব নিয়ে নিয়েছে। আমার আপনার জীবন আগের মতো করে এগোতেও শুরু করেছে। 4 তারিখ ফল প্রকাশের দিন দেখা গেল যে রাজ্যের জনতা মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দলের ওপরই আস্থা রেখেছেন। 42টির মধ্যে 29টি আসন জিতেছে জোড়াফুল। এমন ফলের পর যে কোন দলের অন্দরে বেশ একটা ফিল গুড পরিবেশ থাকার কথা, সেটাই স্বাভাবিক, কিন্তু সেটা তৃণমূলের অন্দরে নাকি দেখা যাচ্ছে না। গত কয়েকদিন রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন পদক্ষেপের দিকে আপনি কি খেয়াল করেছেন? কেমন বলছি জানেন? কারণ 29টি আসন পেলেও দলের নেতা কর্মী থেকে প্রশাসনের সঙ্গে যুক্ত আধিকারিক মুখ্যমন্ত্রীর ধমক খেয়েছেন অনেকে। ভোটের দলের দারুণ পারফরমেন্সের পরও মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা ক্ষুব্ধ, কিন্তু কেন? আজকে স্পেশাল 9-এ সেটা নিয়েই একটু আলোচনা করা যাক। 4 তারিখ রাজ্যে জনতার রায় পেয়েছে তৃণমূল কংগ্রেস। ফল প্রকাশের পর বিজয় উল্লাসেও মেতেছেন জোড়া ফুলের কর্মী সমর্থকরা, কিন্তু সেই উল্লাসে সবাই অংশ নিতে পারছেন কি? ফলাফলের যত বিশ্লেষণ হয়েছে ততই উঠে এসেছে একের পর এক মাথা ব্যথার তথ্য পরিসংখ্যান। রাজ্যের একাধিক পুরসভায় মুখ থুবড়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। উত্তরবঙ্গে এবারও দাগ কাটতে পারেনি ঘাসফুল, কাজ করেনি লক্ষ্মীর ভাণ্ডার ফর্মুলা। কেন এমনটা হলো? নির্বাচিত সাংসদদের বৈঠকে নেত্রীর মুখে মধুর সম্ভাষণ শোনেননি নেতাকর্মীরা। তৃণমূল নেত্রী কালীঘাটের বৈঠকে বলেছিলেন, আমি 3 দিন রাস্তায় না নামলে কলকাতা উত্তর বেরোতো না। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য কেন? ওয়ার্ড ভিত্তিক মার্কশিটে চোখ বোলাতেই বিষয়টা স্পষ্ট। কলকাতা শহরের বহু ওয়ার্ডে পিছিয়ে তৃণমূল। রাজ্যের 7 মন্ত্রীর বিধানসভায় তৃণমূল পিছিয়ে। শিলিগুড়ি ও বাঁকুড়ার সব ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে। শিক্ষিত শহুরে ভোটাররা সকলে পাশে দাঁড়াননি। হিন্দু অবাঙালি ভোটাররাও বিজেপির দিকে ঝুঁকে। সংগঠনে কোথাও ফাঁক রয়েছে, অথবা কেউ ফাঁকি দিয়েছে। আর দিলীপ ঘোষের ভাষায় বললে কেউ কাঠি করেছে। দুধের রাজনীতির মমতা বন্দ্যোপাধ্যায় সেই রেজাল্ট দেখেই আন্দাজ করেছেন, আর তিনি যে সব বুঝেছেন সেটা বুঝিয়ে দিয়েছেন কালীঘাটের দলীয় বৈঠকে। শুধু দল নয়, প্রশাসনকেও বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সব জানেন। তিনি বলেন, ওভারলোডিং হয়ে কয়লা, বালি, গরু পাচার হচ্ছে। নির্দিষ্ট কোড দেখিয়ে ট্রাক থেকে টাকা তোলা হচ্ছে। নিচু তলা থেকে উপরতলা চোখের সামনে পাচার হচ্ছে। পুলিশের একাংশের পকেটে প্রচুর টাকা ঢুকছে। কাঁথিতেও সেই টাকার ভাগ পৌঁছে যাচ্ছে। এই ঘটনা আমি সমর্থন করিনি এবং করব না। পুলিশের বদলি বা ডিউটি তালিকা ফাঁস হয়ে যাচ্ছে। সিদ্ধান্ত বা অনুমোদনের আগেই নোটিশ ফাঁস হচ্ছে। রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমারকেও প্রশ্নের মুখে পড়তে হয়েছে। তিনি ধমক খেয়েছেন তথ্য প্রযুক্তি দফতরের সচিব হিসেবে। সন্দেশখালীর ভুয়ো ভিডিও ছড়িয়ে পড়া নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। চা বাগানে উন্নয়ন প্রকল্পগুলির প্রতিফলন কেন যথাযথ হচ্ছে না, তার জবাবদিহি চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমবায় সচিব কৃষ্ণা গুপ্তা কেন ঘন ঘন দিল্লি যান, প্রশ্ন তুলেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। ফাইল নোটিংয়ের জন্য শিক্ষা সচিব মনীষ জৈনের জবাবদিহি চেয়েছেন। রাজীব কুমারের কাজ এটা নাকি, যেটা মানুষ সবাই রাজীব কুমারের সম্পর্কে বলে যে তিনি ফোন ট্যাপ করেন, মানুষের গোপন তথ্য সরবরাহ করেন, বিরোধীদের বিভিন্নভাবে বেকায়দায় ফেলবার জন্য যে কাজ চালিয়ে যান সেটা রাজীব কুমার এই সমস্ত সংবাদ সংগ্রহ করেন, সেটা তিনি এই নির্বাচনে ঠিকঠাক করে উঠতে পারেননি। মাননীয় মুখ্যমন্ত্রী তার কাছে যা যা খবর থাকবে, তার কাছে যা যা রিপোর্ট থাকবে, তার কাছে যা যা বিশ্লেষণ থাকবে, তার উপর দাঁড়িয়ে তিনি পরিচালনা করবেন, নির্দেশ দেবেন। এ তো খুব স্বাভাবিক ব্যাপার। ফলে ভেতরে কি হয়েছে একটা প্রশাসনিক বৈঠকে, তা নিয়ে আমরা বাইরে আলোচনা করবো কেন? বিষয়টা পরিষ্কার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগঠন ও সরকারের রাশ কোনোভাবেই আলগা হতে দিতে চান না। 24-এর ফল প্রকাশের পর থেকেই কি তাহলে 26-এর স্ট্র্যাটেজি ঘুরতে শুরু করেছে তৃণমূল নেত্রীর মাথায়? রাজনৈতিক মহলের মতে রাজ্যে ব্যাপক জয় পেলেও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দুধের রাজনীতিবিদ কিছু সমস্যাও দেখতে পেয়েছেন, আর তাই দলের একাধিক পদাধিকারীকে কড়া বার্তা দিচ্ছেন। ভোটের ফল প্রকাশের পরই উল্টোডাঙ্গার একটি আবাসনের ছবি ভাইরাল হয়েছিল।
ভোট কম পাওয়ায় নাকি এলাকার কাউন্সিলর অটো ইউনিয়নকে সঙ্গে নিয়ে আবাসনে হাঙ্গামা করতে গিয়েছিলেন। খবর প্রকাশ্যে আসতেই এলাকার কাউন্সিলরকে মুখ্যমন্ত্রীর তীব্র তিরস্কারের মুখে পড়তে হয়। আবাসনে গিয়ে ক্ষমা চাওয়ার নির্দেশ দেন তিনি, আর সেই মতো কুণাল ঘোষ কাউন্সিলরকে সঙ্গে নিয়ে মধুরেণ সমবেত করে এসেছেন। কিন্তু মুখ্যমন্ত্রী কড়া বার্তায় বুঝিয়ে দিয়েছেন যে জনতার মনে খারাপ প্রভাব ফেলে এমন কোনো কাজ তিনি বরদাস্ত করবেন না, করা হবেন দলের অন্দরের কোন্দল নিয়েও। সেই জন্যই কি কসবায় দুই তৃণমূল কাউন্সিলরের কোন্দল নিয়েও কড়া বার্তা দিয়েছেন তিনি, রং না দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। পদে পদে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিচ্ছেন যে দল ও প্রশাসনের রাশ তিনি আলগা হতে দেবেন তো নাই, বরং আরো শক্ত হাতে রাশ ধরবেন। রাজনৈতিক মহলের মতে একের পর এক পুরসভায় তৃণমূলের ব্যর্থতা এর অন্যতম কারণ, বড় কারণ বলা যায়। বিভিন্ন মহল থেকে উঠে আসা তথ্য বলছে কাউন্সিলরদের আচরণ তৃণমূলকে বিপাকে ফেলছে, মানে মানুষের মনে সরকারের ওপর ক্ষোভ তৈরি করেছে। বিজেপিতে প্রচুর ভোট পেয়েছে, মানে তৃণমূল জিতেছে ঠিকই, কিন্তু এই যে 29টা জায়গায় যদি ভালো করে ভাবা যায়, তৃণমূল কিন্তু ভোট পেয়েছে 46%, মানে 70% মানুষ ভোট দিয়েছেন, তৃণমূল ভোট পেয়েছে 46%, মানে অ্যাকচুয়ালি 32টা মানুষ ভোট দিয়েছেন 100 জনের মধ্যে, 68 জন কিন্তু তৃণমূলকে ভোট দেয়নি। এটা কিন্তু মমতা ব্যানার্জির মতো দুধের রাজনীতিবিদ ওনার বুঝতে অসুবিধা হয়নি যে আসলে একটা অ্যান্টি ইনকামবেন্সি কাজ করছে। পুরসভা এলাকায় দলের খারাপ পারফরমেন্স নিয়ে ঠিক একই কথা বলেছিলেন কলকাতার প্রাক্তন মেয়র ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। যারা ওয়ার্ডে নেতৃত্ব দিচ্ছেন তাদের সেই অ্যাটিটিউডটা বোঝা উচিত যে মানুষ কিন্তু দেখছে, মানুষ সমস্তটুকুনি পর্যালোচনা করছে। একে অপরকে কেউই মানে মনে করে এটা আমার ওয়ার্ড, এটা তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড, এটা মমতা ব্যানার্জিকে দেখে মানুষ ভোট দেয়, এই ইন্ডিভিজুয়াল কেউ নেই তাকে দেখে ভোট দেয়। মমতা ব্যানার্জির অ্যাপ্রোচের ছায়া যেন আমার চলাফেরার মধ্যে দিয়ে থাকে, সেইখানটার থেকে তো মানুষ তবে কনভিন্স হবে এবং মানুষ ইমপ্রেসড হয়ে সেখানে দিতে হবে। ভোটের প্রচারে রাজ্যের সব প্রান্তে ছুটে বেরিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রচারে বারবার তার মুখে উঠে এসেছে কেন্দ্রীয় বঞ্চনার কথা, আমরা শুনেছি বারবার প্রচারে সেটা, আর সেটা নিয়েই কথা বলতে গিয়ে তৃণমূল নেত্রী বারবার বলেছেন তিনি কেন্দ্রের কাছে মাথা নত করবেন না। আমরা কারো কাছে মাথা নত করে না। সেন্ট্রাল গভর্নমেন্ট, বিজেপি সরকার 100 দিনের কাজ যারা করেছে, 7,000 কোটি টাকা আটকে রেখেছে। हम दुखी है इसके लिए, इसका मांगने के लिए दिल्ली जा रहा हूँ। কিন্তু উল্টো ছবি রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সাধারণ মানুষের কাছে সব সময় নমনীয় থাকার চেষ্টা করেছেন। গত বছরের কথাই ধরুন না, 3টি উদাহরণ দিই আপনাদেরকে। এক, রাষ্ট্রপতিকে নিয়ে রাজ্যের মন্ত্রী অখিল গিরির মন্তব্য, কুর্মীদের নিয়ে করা তৃণমূল নেতা অজিত মাইতির মন্তব্য, বা বাজি কারখানায় একাধিক মানুষের মৃত্যুর ঘটনা। মানুষের কাছে মাথা নত করতে হয়েছে। আমরা দেখিনি কখনো তিনি পিছপা হননি। মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের কাছে মাথা নত করতে কখনোই পিছপা হন। মাননীয় রাষ্ট্রপতিকে আমরা সকলে শ্রদ্ধা করি, সম্মান করি, এবং সি ইজ এ রেসপেক্টেড, হাইলি রেসপেক্টেড লেডি। তার সম্বন্ধে অখিলের এই মন্তব্য করাটা ঠিক হয়নি, এবং এটাকে আমরা নিন্দা করেছি, এবং পার্টি থেকে ওকে কষান করাও হয়েছে। আমরা ওর এই ওপিনিয়নটাকে সাপোর্ট করি না, ওকে বলে দেওয়া হয়েছে ফার্দার এটা যেন না বলা হয়। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আই অ্যাপোলজাইজ অন বিহাফ অফ দ্য পার্টি। মাই পার্টি অলরেডি অ্যাপোলজাইজ ফর দ্যাট পার্টিকুলার ইস্যু। আমি তাদের বলবো ওই বক্তব্যটা আমাদের বক্তব্য নয়। আমরা কর্মীদের যথাযোগ্য সম্মান করি। যদি কেউ তার বক্তব্যে ঘুরিয়ে বলার জন্য অথবা তার মুখ ফসকে বেরিয়ে যাওয়ার জন্য যদি কোনো কথা বেরোয়, তাতে যদি মাহাতোরা দুঃখ পেয়ে থাকে, আমি নিজে ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা নিয়ে রাজনীতি করার জায়গা নেই, আমরা সবাই আপনাদের সাথে আছি। আমি আপনাদের সকলের কাছে আমার মাথা নত করে আমি এই ঘটনার জন্য ক্ষমা চাইছি, এবং আপনাদের যদি কোনো রকম কোনো সাহায্য করতে পারি আপনারা বলবেন। রাজনৈতিক মহলের মতে রাজ্যের সাধারণ মানুষকে মুখ্যমন্ত্রী বারবার বোঝানোর চেষ্টা করেন তিনি জনতার নেত্রী, কিন্তু তার দলেরই একটা অংশের সঙ্গে যখন সাধারণ মানুষের দূরত্ব তৈরি হচ্ছে
তখন সেটা মুখ্যমন্ত্রীর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। শুধু উল্টোডাঙ্গা একমাত্র উদাহরণ নয়, কৃষ্ণনগর বা বড়নগরের ঘটনাও আছে উদাহরণস্বরূপ। 24-এর ফল প্রকাশ হতেই কি তাই প্রশাসন ও দলের রাশ কড়া হাতে ধরতে চাইছেন মুখ্যমন্ত্রী? 24-এ দাঁড়িয়ে 26-এর বিধানসভা ভোটের ভিত কি এখন থেকেই তৈরি হওয়া শুরু হচ্ছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন 26-এর পরিকল্পনা করছেন, তখন দলের সেকেন্ড ইন কমান্ড কিছুদিনের জন্য বিরতি নিলেন। বুধবার টুইট করে তিনি একথা জানিয়ে দিয়েছেন, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। একদিকে মুখ্যমন্ত্রীর দাপুটে মেজাজ, আর অন্যদিকে দলের সেকেন্ড ইন কমান্ডের হঠাৎ বিরতি। এই পর্বে তিনি কি করবেন তাও জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সংগঠন থেকে অভিষেকের সাময়িক বিরতি নিয়ে নানা জল্পনাও তৈরি হয়েছে বঙ্গ রাজনীতিতে। 24-এর মহাযুদ্ধে তিনিই ছিলেন তৃণমূলের সেনাপতি। রাজ্য জুড়ে সভা, মিছিল, সমাবেশ। বাংলায় লোকসভা ভোটের ইতিহাসে সবথেকে বড় মার্জিনে জয়। তারপর দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগদান। একের পর এক বিরোধী দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ। ব্যস্ততার সেই রোস্টার আপাতত শেষ। ছুটে নিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানান, চিকিৎসার জন্য তিনি সংগঠনের কাছ থেকে সাময়িক বিরতি নেবেন। এই পর্বে কি কি করবেন তাও বিশদে জানিয়েছেন অভিষেক। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, এই সময় সাধারণ মানুষের চাহিদা কি তা আরও ভালোভাবে বোঝার সুযোগ রয়েছে। তার বিশ্বাস, রাজ্য সরকার দ্রুত ও ভালোভাবে মানুষের সমস্যার সমাধান করবে। মানুষ যাতে ন্যায় বিচার পায় তা নিশ্চিত করবে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আবাস যোজনার বাড়ির টাকাও দেওয়ার কথা রাজ্য সরকারের, সে কথা মনে করিয়ে দিয়েছেন অভিষেক। লাগাতার প্রচার হয়তো করেছেন, ভোট সামলেছেন, তার জন্য উনি যাচ্ছেন না ওনার চোখে একটা সমস্যা আছে সেটার জন্য চিকিৎসার জন্য যাচ্ছেন না কিছুটা বিরতি নিচ্ছেন আবার নতুন করে ভাববেন না অন্য কিছু, এগুলো যেটাই আমি বলি না কেন এটা আন্দাজে বলা হবে, কারো ব্যক্তিগত বিষয়ে মন্তব্য করা ঠিক। রাহুল গান্ধীর পদাঙ্ক অনুসরণ নাকি দলে কোনো নিঃশব্দ প্রতিবাদ, সেটা আমরা কি করে জানবো বলুন? সরাসরি প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করার দুঃসাহস রাখেন তিনি হঠাৎ বিরতিতে কেন চলে যাচ্ছেন? এটা কি অন্য কোনো রহস্য আছে এর পেছনে? তদন্ত কি অন্যতম কারণ? এটা উনি বলতে পারবেন। বিজেপির এই শ্লেষকে অবশ্য সেভাবে গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সেনাপতি, আমাদের তৃণমূল পরিবারের অন্যতম সম্পদ এবং অবশ্যই রাজ্য সরকারের অন্যতম শুভানুধ্যায়ী এবং সক্রিয় কারিগর একজন। তো ফলে তিনি সরকারের ভালো চেয়ে বার্তা দেবেন, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। গত বছর অগাস্টে চোখের পরীক্ষার জন্য আমেরিকায় গিয়েছিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এবার চিকিৎসার জন্য কোথায় যাচ্ছেন তা অবশ্য খোলসা করেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুদিনের বিরতি নিচ্ছেন। অভিষেকের ঘনিষ্ঠ মূলসূত্র খবর, ছুটিতে যাওয়ার আগে মন্ত্রী ও পুর প্রধানদের একাংশের নাকি কড়া বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আচ্ছা, ঘুরিয়ে কি সরকারকেই বার্তা দিলেন অভিষেক? কাজ করুন, না হলে পদ ছাড়ুন। সূত্র মারফত আমাদের কাছে খবর রয়েছে, ঘনিষ্ঠ মহলে এমনই বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2026-এর আগে সরকারকে স্বাস্থ্য, শিক্ষা, জল নিয়ে কাজ করতে হবে। সূত্রের খবর, মন্ত্রী ও মেয়রদের একাংশের কাজে নাকি অসন্তুষ্ট অভিষেক। যে কাজ করার সুযোগ পাচ্ছে সে যদি নিজেকে প্রমাণ করতে না পারে তাহলে তার সেই জায়গায় থাকার কোনো যোগ্যতা নেই। সেই ক্ষেত্রে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, যিনি মমতা ব্যানার্জিকে মাথায় রেখে আমাদের দলের সংগঠনকে মজবুত থেকে মজবুততর থেকে মজবুততম করেছেন, তিনি সঠিক বার্তাই দিয়েছেন। অভিষেকের এই বিরতিতে যাওয়া নিয়ে অনেক মহল থেকেই অনেক কথাই ভেসে উঠেছে। রাজনৈতিক মহলের মতে ভোট পরবর্তী অধ্যায় দলের মধ্যে আবার একটা মতানৈক্যের পরিস্থিতি তৈরি হয়ে থাকতে পারে। মানিকতলা উপনির্বাচনের প্রার্থী নির্বাচন নিয়েও নাকি হতে পারে মতানৈক্য। তার অনেক ইচ্ছে ছিল, আশা ছিল যে পিসিকে দিল্লি পাঠিয়ে পশ্চিমবঙ্গের রাজত্বটা তিনি সামলাবেন, সেটা সম্ভব হয়নি। ফলে একটা মানসিক যন্ত্রণা আছে, খুব স্বাভাবিক কারণে হয়তো তাই কিছুদিন বিরাম চাইছেন। বিরোধীদের বলবো, দয়া করে এই নিয়ে আনন্দে থাকুন।
মাইন্ড ইওর ওন বিজনেস অ্যান্ড অয়েল ইওর ওন মেশিন। তৃণমূল কংগ্রেস একটা ঐক্যবদ্ধ পরিবার, আপনি দূরবীন দিয়ে ওই পরিবারে ফাটল খুঁজতে পারবেন না। দেখুন, একটা বিষয় বোঝা গেছে, পরিস্থিতি যাই হোক, দল ও প্রশাসন নিয়ে মুখ্যমন্ত্রী যে কড়া হাতে রাশ ধরবেন সেটা খুব পরিষ্কার। আর এই কড়া মনোভাবে কি হতে চলেছে 26-এর বিধানসভা ভোটের লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজি, যার ট্রেলার শুরু হয়ে গেল লোকসভার ফল প্রকাশের পর থেকেই, সেটা তো সময়ই বোঝা যাবে।